আরমান ভয়ঙ্কর গলায় বলল, আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছে অপূর্ণ রাখিনি আমি। আর তুই ভাবলি কি করে যে সেই মেয়েটা তোকে কষ্ট দিয়ে নিজে সুখী হবে? এটা আমি কখনোই হতে দেব না। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না। ফ্রেশ হ, অনেক দূর থেকে এসেছিস। খাওয়া দাওয়া করে নে। আর তোর চোখে যেন আমি আর এক ফোঁটাও পানি না দেখি। কথাগুলো বলেই আরমান আর এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে। আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকলো বড় ভাইয়ের চলে যাওয়ার দিকে। পরের দিন বিকালে, আজ বাড়ির পুরুষরা সব বাড়িতেই আছে। আয়ান এতদিন পর বাড়ি আসায় বাড়িতে যেন খুশির ঢল নেমেছে। সামনে এই বাড়ির বড় ছেলের বিয়ে, সামনে শুক্রবার আরমান আর মাইশার বিয়ে। বিয়ে বলতে বড় কোনো অনুষ্ঠান করা হবে না, শুধু কাছের আত্মীয়দের নিয়ে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হবে। কারণ এখন শুধু রেজিস্ট্রি ম্যারেজ হয়ে থাকবে, পরে অনেক বড় করে অনুষ্ঠান করে বিয়ে সারা হবে। দেশের এত বড় বিজনেসম্যানের বিয়ে বলে কথা, তাই হঠাৎ করে তো আর সব কিছু সম্ভব নয়। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আরমানের মতো বিয়ে। বিকেলে বাড়ির বাইরে বাগানে বসে গাজেবোতে সবাই মিলে আড্ডা দিচ্ছে, শুধুমাত্র আরমান বাদে। আরমানও আজ বাড়িতেই ছিল, দুপুরের খাওয়ার পর বেরিয়ে গেছে জরুরি মিটিংয়ের জন্য। বাড়ির সবাই কিছুটা অবাক আয়ানের আচরণে, কারণ আগে আয়ান ভীষণ হাসি খুশি একটা ছেলে ছিল, এখন কেমন যেন নির্জীব গম্ভীর টাইপের হয়ে গেছে। আগে আবির, সামিরা আর আয়ান মিলে বাড়িটাকে মাতিয়ে রাখত, কিন্তু আয়ান আর আগের মতো নেই, কেমন যেন হয়ে গেছে। এদিকে মায়ের রান্নাঘরে সকলের জন্য সিঙ্গারা বানাচ্ছে। এখন রান্নাঘর পুরো ফাঁকা, কোনো কর্মচারী নেই এখন। এই সময় তারা রেস্ট নিতে ব্যস্ত। প্রতিদিন বিকেলে অথবা সন্ধ্যায় মায়া কিছু না কিছু নাস্তা বানায়। আজ যেহেতু বিকেলে সবাই বাগানে বসে আড্ডা দিচ্ছে, তাই ও ভাবলো আজকে নিজের হাতে সিঙ্গারা বানাবে। তাই মায়া কোমরে ওনা পেঁচিয়ে নিজের কাজে মনোযোগ দিল। সিঙ্গারাতে ভরার জন্য আলুর পুর রেডি করা হয়ে গেছে, এখন আটা মাখাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওর আটা মাখা শেষ হয়। ভীষণ গরম করছে এখন মায়াকে। ছোট ছোট চুলগুলো বারে বারে সামনে চলে আসায় ও আটা হাতেই সরিয়ে দিয়েছে, আর তাই কপালেও কিছুটা শুকনো আটা লেগে গেছে। সেটাও ভালোই বুঝতে পারছে, তাই ভাবলো আগে একবার ফ্রেশ হয়ে আসুক, তারপর বাকি কাজ সারবে। এই ভেবে মায়ের রান্নাঘর থেকে বেরিয়ে গেল নিজের রুমের উদ্দেশ্যে। আর এই ফাঁকে মাইশা প্রবেশ করলো রান্নাঘরে। ও এতক্ষণ নজর রাখছিল মায়ের উপর। মায়া বেরিয়ে যেতেই ও রান্নাঘরে ঢুকিয়ে গেল। তারপর মুখে একটা বাঁকা হাসি নিয়ে আলুর পুরের বাটির ঢাকনা সরালো। তারপর বাটিটা হাতে তুলে নাকের কাছে নিয়ে গন্ধ শুকে বলল, ভীষণ টেস্টি হতো মনে হয়েছে, কিন্তু সেটা আর হলো না রে মায়া। আমি থাকতে সেটা কিভাবে হতে দিই? তুই আমার শ্বশুর বাড়িতে থেকে তাদের থেকে ভালো ভালো প্রশংসা শুনবি, আর আমি চুপচাপ তা দেখবো? না, এটা হতে পারে না। কথাগুলো বলে একটা বাঁকা হাসি দিয়ে হাতে থাকা বাটিটা হাতে থেকে নামিয়ে রেখে লঙ্কা গুঁড়ো এর কৌটা হাতে নিয়ে প্রায় এক মুঠো হবে লঙ্কা গুঁড়ো তাতে দিয়ে দিল। এরপর আবার লঙ্কা গুঁড়োর কৌটা সেখানে রাখা ছিল, সেখানে রেখে হাত দিয়ে আলুর পুরটাকে ভালোভাবে মেখে লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিল। তারপর আবারও যেমন ছিল তেমন করে ঢাকনা দিয়ে ঢেকে বেসিনে হাত ধুয়ে মুখে বাঁকা হাসি নিয়ে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। এদিকে মায়া কিছুক্ষণ পর ফিরে এসে আবারও নিজের কাজ শুরু করলো। আলুর পুরটা দেখে কেমন জানি রংটা অন্যরকম লাগলো, কিন্তু ও ভাবলো যে এতক্ষণ রেখে দেওয়ার জন্য হয়তো রংটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই ও ওই চিন্তা থেকে মাথা থেকে ঝেড়ে ফেললো। সিঙ্গারা বানাতে শুরু করলো। কিছুক্ষণ পর মায়ের সব কিছু রেডি করা হয়ে গেল। সিঙ্গারার সাথে গাঢ় দুধের চা বানিয়েছে, সব কিছু রেডি, এখন শুধু সবাইকে সার্ভ করার পালা। ঠিক তখনই রান্নাঘরে মাইশা উদয় হলো। মুখে হাসি নিয়ে মায়েকে উদ্দেশ্য করে বলো, মায়া, তো নাস্তা বানানো শেষ? মায়াও হাসি মুখে বলল, আপু হয়ে গেছে, সব রেডি। আচ্ছা চল, আমি তোকে নিয়ে যেতে সাহায্য করছি। আচ্ছা আপু চলো, কিন্তু বলেই মায়ের সিঙ্গারের ট্রেটা মাইশার হাতে ধরিয়ে দিল আর নিজে চায়ের ট্রেটা হাতে নিল। এরপর ওরা দুজনে এগিয়ে গেল বাগানের দিকে। এদিকে সবাই বাগানের গাজেবোতে রাখা চেয়ারে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল। মায়া মাইশা ট্রেগুলো ওখানে মাঝখানে থাকা টেবিলে রাখলো। এই নিন গারমাগারাম সিঙ্গারা, এগুলো মা। এগুলো তুই নিজের হাতে বানিয়েছিস তাই তো?
আমি জানি আমার মেয়ে সিঙ্গারাটা দারুণ বানায়। ওর হাতের খাবার ও যে একবার খাবে তাকে বারবার খেতে ইচ্ছা করবে। মাইশাকে পুরো কথা শেষ করতে না দিয়েই মাইশার মা নিজের মেয়ের গুণগান করতে শুরু করলো। মাইশা হতভম্ব হয়ে গেল। ওর মা ওটা কি করছে? ও যে একেবারে যাচ্ছে তাই ভাবে ফেঁসে যাবে। মাইশা তাড়াতাড়ি ওনাকে থামিয়ে দিয়ে বলতে চাইল, আসলে মা, আজকে সিঙ্গারাগুলো মায়া। মঞ্জিলা বেগম মেয়েকে একটা চোখ টিপ দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি মায়া তোকে সাহায্য করবে এই কাজে, কিন্তু এগুলো তুই বানিয়েছিস আমি জানি। ঘ্রাণ সুখেই বুঝতে পেরেছি আমি। আহ, কি সুন্দর ঘ্রাণ। মাইশা মনে মনে বলল, গেল রে গেল, এই মাটা না আমার ইজ্জতের 12টা বাজিয়ে ছাড়বে। না, মায়া আপু তো সাহায্য করেনি। একটু আগে আমি যখন আমার ফোন আনতে ঘরে গেলাম তখন দেখলাম মাইশা আপু একা একাই আলু মাখছে। মায়া সামিরার মুখ থেকে মাইশা আলু মাখছে কথাটা শুনে একটু অবাক হলো, কিন্তু কিছু বলল না। ভাবলো ওর চাচি যখন চাইছে নিজের মেয়ের একটু প্রশংসা করতে তখন করুক। বুঝলাম না, আমার মেয়েটা খুবই গুণী, ও খুব ভালো রান্না করে। সবাই বসে আছে কেন? খেয়ে দেখুন কেমন হয়েছে। আমার মেয়েটা নিজের হাতেই বানিয়েছে। মাইশার ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। ও বুঝতে পারছে না কিভাবে ওর মাকে থামাবে। এখন নিজের ভীষণ কান্না পাচ্ছে মাইশার। কেন যে ও এমন একটা কাজ করতে গেল, এখন মনে হচ্ছে না করলেই ভালো হতো। আবার সামিরা বলছে যে ও নাকি ওকে দেখেছে আলু মাখতে। এদিকে মায়াও কিছু বলছে না, এখনও বুঝতে পারছে না সিঙ্গারাগুলো খাওয়া থেকে সবাইকে কিভাবে আটকাবে। আয়ান এতক্ষণে গম্ভীর গলায় বলে উঠল, 3 বছরের বন্ধুত্ব, আমার জানা মতে মাইশার রান্নারও জানে না। মঞ্জিলা বেগম তাড়াতাড়ি হাসি মুখে বলে উঠলেন, আরে বাবা, তুমি জানবে কি করে? তুমি তো এতদিন দেশেই ছিলে না। এত কথা বললে খাবো কখন? আমি শুরু করছি খাওয়া। বলেই সামিরা উঠে সিঙ্গারা নিতে চাইল, কিন্তু ওর হাতে ধরে থামিয়ে দিল আবির। তার দাঁত দেখিয়ে বলল, সামিরা, তুমি জানো না বড়রা সবসময় আগে আগে বড়রা টেস্ট করুক, তারপর আমরা করব। কথাটা বলেই আবির সামিরাকে আবারও টেনে বসিয়ে দিল। ওর দুজন পাশাপাশি বসেছিল। সামিরা এতে প্রচণ্ড বিরক্ত হলো। ও বিরক্ত হয়ে কিছু বলবে তার আগেই আবির চোখ দিয়ে ইশারা দিল। শয়তানরা শয়তানের ইশারা ভালোই বোঝে, তাই সামিরা শান্ত হয়ে গেল। এরপর আবির নিজের ফোনটা ওপেন করে একটা ভিডিও চুপি চুপি সামিরাকে দেখালো, যা দেখে সামিরা প্রচণ্ড শখ হলো। এদিকে মায়া সবার হাতে একে একে চা তুলে দিতে শুরু করেছে। মাইশা মনে মনে কুবুদ্ধি আটলো। ও সিঙ্গারার ট্রে হাতে তুলে নিয়ে বলল, দাঁড়ান, আমি সবাইকে দিয়েছি। কথাটা বলে ও দুপায়ে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার নাটক করলো। আহ শব্দ করে হাতে থেকে ট্রেটা ফেলে দিতে চাইলো, কিন্তু তার আগেই সামিরা গিয়ে শক্ত হাতে ট্রেটা ধরে ফেললো। তারপর হাসি মুখে বলল, এ কি আপু, শুকনো ডাঙায় হোঁচট খাচ্ছ? এখনই তো আপনার এত কষ্টে বানানো সিঙ্গারাগুলো পরপারে পাড়ি জমাতো। মাইশা কিছু বলল না, শুধু একটু জোর করে হাসি ফুটিয়ে তুলল। তখনও মাইশা ট্রেটা ধরে আছে। সামিরা টেনে নিতে চাইলো নিজের হাতে, কিন্তু মাইশা শক্ত করে ধরে আছে ট্রেটা, ছাড়তে চাইছে না। আপু দাও, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি, তুমি বসো। কথাগুলো বলে সামিরা ট্রেটা মাইশার হাত থেকে কেড়ে নিল। এরপর সামিরা প্রথমেই ওর মম মিসেস সাবিনা বেগমের কাছে গেল। সামিরা দাঁত কেলানো হাসি দিয়ে বলল, নাও মম, আগে তুমি টেস্ট করো তোমার হবু বৌমার হাতের সিঙ্গারা। না, ওয়েট, সবাই একসাথে টেস্ট করবে। আমি আগে সবাইকে দেই, তারপর সবাই একসাথে খাবে এবং কেমন হয়েছে বলবে মাইশা আপু সিঙ্গারা। কথাগুলো বলে সামিরা সবাইকে একে একে সিঙ্গারা দিতে শুরু করলো। আচ্ছা, তাড়াতাড়ি দিয়ে দাও সবাইকে। সামিরা সবাইকে দিতে দিতে বলল, কেউ আগে শুরু করবে না, কিন্তু আমি যখন বলবো তখন মুখে দেবে। সবাই সামিরার বাচ্চামো ভাবে সাই জানালো। সামিরা আবিরকে দিতে গেলে আবির সামিরাকে চোখ রাঙিয়ে বলল, না, আমি খাবো না, এখন সিঙ্গারা খাওয়ার মুড নেই। সামিরা আবিরকে উদ্দেশ্য করে একটা চোখ টিপ দিল। সবাইকে দেওয়া হয়ে গেছে। সবার হাতে সিঙ্গারা, শুধু আবির, মাইশা, মায়া আর সামিরার বাদে। এরপর সামিরা ট্রেটা রেখে দিয়ে দাঁড়িয়ে বলল, 1
2 3 স্টার্ট। এখন সবাই খাওয়া শুরু করো। সামিরার বলা শেষ হতেই সবাই হাসি মুখে খাওয়া শুরু করলো। আর এক কামড় খেয়েই সবাই একসাথে ধম মেরে গেল। একে অপরের দিকে চোখ বড় বড় করে তাকালো সবাই। ধীরে ধীরে সবার মুখ কিছুটা লাল হয়ে উঠল। একে একে সবার চোখ থেকে পানি পড়তে শুরু করেছে নিঃশব্দে। হ্যাঁ, শুধুমাত্র এই সিঙ্গারা খেয়েও আয়নের কোনো রিয়াকশন নেই। ও তখন হাতে সিঙ্গারা খেয়ে চলেছে এক মনে। এদিকে মঞ্জিলা বেগমও থমকে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, সাথে ওনার মুখে আছে ভয়ের ছাপ। সামিরা মঞ্জিলা বেগমের কাছে গিয়ে বলল, আন্টি, এত টেস্ট হয়েছে যে কান্না করে দিলেন। খাচ্ছেন না কেন? খান। মম, কি হলো? খাও। তোমরা সবাই থেমে গেলে কেন? তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আমি তো মাহিষা আপুর প্রশংসা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। সামিরার কথা শেষ হতে দেরি মঞ্জিলা বেগমের মুখের খাবার উগলে ফেলতে দেরি হয়নি। উনি উঠে দাঁড়িয়ে মুখের খাবার ফেলে দিয়ে হাত দিয়ে মুখের কাছে বাতাস করছেন আর বলছেন, উফ, পানি পানি প্লিজ, কেউ পানি দাও। ও মা গো, মরে গেলাম গো। বাকি সবাই কোনো মতে মুখের খাবার গিলে নিয়ে হাতে সিঙ্গারা প্লেটে নামিয়ে রাখলো। মিসেস সাবিনা বেগম চোখে পানি নিয়ে মুখে হাসি ফুটিয়ে কোনো মতে গলা দিয়ে আওয়াজ বের করলো, মাইশা বেটা, সবই ঠিক আছে, শুধু ঝালটা একটু বেশি হয়ে গেছে। পানি আনা হয়নি, আমি একটু পানি খাবো, বাড়ি থেকে খেয়ে আসি। হ্যাঁ। কথাগুলো বলে উনি আর এক মুহূর্ত দাঁড়ালো না। এক হাতে শাড়িটা ধরে ছুট লাগানো বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। ওনাকে যেতে দেখে সবাই ছুটে গেল বাড়ির উদ্দেশ্যে। মঞ্জিলা বেগম তখনও ওখানে দাঁড়িয়ে চারদিকে তাকাচ্ছে আর পানি পানি করছে। সামিরা ওনাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, এখানে পানি নেই। ওই যে সামনে সুইমিং পুল দেখছেন, ওখানে যেতে পারেন, অনেক পানি আছে। মঞ্জিলা বেগম সামিরার কথা শুনে প্রথমে সুইমিং পুলের দিকে ছুটে গেলেন, তারপর আবার কি মনে করে যেন পিছনে ঘুরে সামিরার দিকে তাকালেন। সামিরা 32টা দাঁত বের করে হাসছে, সাথে আবিরও যোগ দিয়েছে। মঞ্জিলা বেগম সামনে ঘুরে এবার ছুট লাগালেন বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে আয়নের চোখমুখ লাল হয়ে গেছে। ও পুরো সিঙ্গারাটা শেষ করে খেয়েছে, চোখ একেবারে রক্তবর্ণ ধারণ করেছে। আবির সামিরাকে ইশারা দিল আয়নকে দেখার জন্য। সামিরা অবাক হলো ভাইকে দেখে। এই অবস্থাতেও স্বাভাবিক হয়ে বসে আছে। সামিরা ছুটে গেল আয়নের কাছে। ভাইয়া, ওটা ঝাল লাগা সত্ত্বেও খেয়ে ফেললে তুমি? তাড়াতাড়ি যাও, পানি খেয়ে আসো। আয়ান কিছু বলল না, শুধু একবার শান্ত দৃষ্টিতে তাকালো মাইশার দিকে। এরপর গম্ভীর মুখে গট গট পায়ে চলে গেল। এদিকে মায়া, সে তো অবাক হয়ে সব কিছু দেখছে। পুরো বিষয়টা ওর মাথার উপর দিয়ে গেল। কিছু বুঝে উঠতে পারছে না ও কি হচ্ছে। তাই ও ধীর পায়ে এগিয়ে গেল টেবিলের দিকে, একটা সিঙ্গারা তুলে নিল মুখে দেওয়ার জন্য। কিন্তু তার আগে আবির ওর হাত ধরে থামিয়ে দিল। খেও না মায়া, সহ্য করতে পারবে না। মায়া অবাক গলায় বলল, ভাইয়া, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো স্বাদ মতোই ঝাল দিয়েছিলাম, তাহলে সবাই এমন করছে কেন? আমি তো চেক করেছিলাম, ঝাল তো ঠিকই ছিল। আবির একবার মাইশার দিকে তাকিয়ে বলল, এত বুঝতে হবে না তোমায়, যাও ভিতরে গিয়ে দেখো সবার কি অবস্থা। কিন্তু ভাইয়া, অত ভাবিস না তো মায়া, চল ভিতরে যাই, দেখি সবার কি অবস্থা। কথাগুলো বলে মাইশা মায়ের হাত ধরে টেনে নিয়ে চলে গেল। এদিকে সামিরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আবির বলল, শামুক, এত হাসলে হবে? ওই মাইশার একটা ব্যবস্থা করতে হবে না? সামিরা হাসি থামিয়ে বলল, আবুল ভাইয়া, ওর একটা ব্যবস্থা করতেই হবে, এত সহজে ছাড়া যাবে না। কিন্তু আজকে নিজের কাজে নিজেই ফেঁসে গেছে দুই মামে। এটাকেই বলে রিভেঞ্জ অফ নেচার। কিন্তু ভাইয়া, তুমি ওই ভিডিওটা কোথায় পেলে? সেটা তো বুঝলাম না। তুমি তো প্রথম থেকে এখানেই আছো। ওটা বলা যাবে না, ওটা সিক্রেট। তবে শোন, ওদের এই রেজিস্ট্রি ম্যারেজের আগেই আমাদের কিছু একটা করতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। ভাইয়া, একদম ঠিক বলেছো তুমি। সন্ধ্যা 7টা। মাইশার মনটা এখন ভীষণ ভালো। যদিও বিকেলের ওই ঘটনার জন্য ওর মনটা খারাপ ছিল, নিজের কাজে নিজেই ফেঁসে গেছিল, একমাত্র ওর মায়ের জন্য।
কিন্তু এখন খুশি মনে ফুরফুরে মেজাজ নিয়ে ড্রেসিং টেবিলের সামনে হালকা সাজুগুজু করতে ব্যস্ত। আর ওর এই খুশি এবং সাজের কারণ আরমান। আরমান মাইশাকে নিজের রুমে ডেকে পাঠিয়েছে, তাই মাইশার মন এখন আকাশে উঠছে। মাইশা হালকা সাজে সেজে নিয়ে এগিয়ে গেল আরমানের রুমের উদ্দেশ্যে। দরজার সামনে গিয়ে দরজায় নক করলো। ভিতর থেকে গম্ভীর আওয়াজ শুনতে পেল মাইশা। কাম ইন। মাইশা দরজা ঠেলে প্রবেশ করলো রুমের ভিতর। চোখ গেল সোফায় গম্ভীর মুখে ল্যাপটপ কোলে নিয়ে বসে থাকা আরমানের দিকে। মাইশা মাথা নিচু করে ভদ্র মেয়ের মতো সামনে গিয়ে দাঁড়ালো আরমানের সামনে। আরমান ওর দিকে না তাকিয়েই বলল, বসো। মাইশা ভীষণ খুশি হলো আরমান ওকে তুমি করে বলছে শুনে, কারণ এর আগে আগে আরমান ওকে আপনি বলে সম্বোধন করত। তাই খুশি মনে এগিয়ে গেল আরমানের পাশে সোফায় বসার জন্য। ও ঠিক যখনই আরমানের পাশে বসতে যাবে তখনই আরমান ওকে থামিয়ে দিয়ে বলল, স্টপ, এখানে না, ওখানে বসো। আরমান শেষের কথাটা আঙুল দিয়ে টি টেবিলের সামনে থাকা ফাঁকা মেঝেটা দেখিয়ে বলল। মাইশা অবাক হলো আরমানের আঙুল অনুসরণ করে তাকিয়ে। ও অবাক গলাতেই বলল, কি, আমি মেঝেতে বসবো? আরমান তীক্ষ্ণ চোখে তাকালো মাইশার দিকে, তারপর গম্ভীর গলায় বলল, তো তোমার জন্য কি সিংহাসন আনতে হবে? না, সেটা বলিনি, কিন্তু আমি মেঝেতে বসতে যাব কেন, সোফায় এত জায়গা থাকতে? আরমান কিছুটা বাঁকা হাসি দিয়ে বলল, কারণ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আর সেটা ওখানে বসলে তারপরেই দিতে পারবো। মাইশা সারপ্রাইজের কথা শুনে খুশিতে গদগদ হয়ে উঠল, কিন্তু মেঝেতে বসতে বলে কিছুটা দ্বিধায় পড়ে গেল। তাকালো দরজার দিকে, কারণ দরজাটা একেবারে খোলা আছে, ভিতরের সকল দৃশ্য বাইরে থেকে দেখা যাবে স্পষ্ট। তাই কিছুটা সংকোচ বোধ করলো, কিন্তু এদিকে ওর মন পড়ে আছে সারপ্রাইজের জন্য। কি হলো, সারপ্রাইজ নেওয়ার ইচ্ছা নেই? মাইশা আরমানের দিকে তাকিয়ে আবারও একবার তাকালো দরজার দিকে, তারপর কি যেন ভেবে মুখে হাসি নিয়ে হাঁটু মুড়ে বসে গেল টি টেবিলের সামনে আরমানের সোজাসুজি। আরমান একটা বাঁকা হাসি দিয়ে বলল, প্লেটের ঢাকনাটা খুলো, তারপর প্লেটে যেটা আছে চুপচাপ খেতে শুরু করো, এটাই তোমার সারপ্রাইজ। মাইশা কিছুটা অবাক হলো এটা শুনে। ওকে কিছু খেতে দিচ্ছে আরমান, তাও এইভাবে। ও একবার আরমানের দিকে তাকিয়ে দেখলো আরমান ওর দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। কিছুটা দ্বিধা নিয়ে প্লেটের ঢাকনা সরালো মাইশা, আর প্লেটের ঢাকনা সরাতেই চমকে উঠল। লাফিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, কারণ প্লেটে রাখা আছে মায়ার বানানো সেই সিঙ্গারা, যেগুলোতে ও প্রচুর পরিমাণে মরিচের গুঁড়া মিশিয়েছিল। আরমান ভ্রু কুচকে বলল, কি হলো, সারপ্রাইজ পছন্দ হয়নি? নাও, খেতে শুরু করো। মাইশা জোর করে নিজের মুখে হাসি ফুটিয়ে বলল, না মানে, এগুলো তো সেই সিঙ্গারা বিকেলে আমি বানিয়েছিলাম, তবে ভুল করে বেশি ঝাল দিয়ে ফেলেছি। আপনাকে কে দিল এগুলো? আরমান কিছুটা গম্ভীর গলায় বলল, আমাকে এগুলো কে দিয়েছে সেটা বড় কথা নয়, এগুলো তুমি এখন খেয়ে শেষ করবে। না, এতে অনেক ঝাল দেওয়া আছে, আমি খাবো না। খেতে তো তোমায় হবেই মিস মাইশা। খুব শখ না তোমার অন্যকে সবার চোখে ছোট করা? সেই শখ আমি মিটিয়ে দেব। চলো, খাওয়া শুরু করো। মাইশা কিছুটা আমতা আমতা করে বলল, কি বলতে চাইছেন আপনি? কাকে ছোট করতে চেয়েছি আমি সবার সামনে? আরমান বিরক্ত গলায় বলল, এত কথা বলতে আমার একদম ভালো লাগে না। ওয়েট। কথাটা বলেই আরমান নিজের কাছে থাকা ল্যাপটপ ও কিছু ঘাটাঘাটি করে ল্যাপটপটা টি টেবিলে রেখে মাইশার দিকে ঘুরিয়ে দিল। ল্যাপটপে একটা ভিডিও চলছে, ভিডিওটা দেখা মাত্রই চমকে উঠল মাইশা। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে সিঙ্গারা বানানোর যাবতীয় কাজ করছে মায়া, আর তারপর পরই মাইশা এসে মরিচের গুঁড়া মিশিয়ে দিচ্ছে। পুরোটা ভিডিওটা দেখে মাইশার মুখটা ভয়ে চুপসে গেল, কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। আরমান গলার আওয়াজ কিছুটা ভয়ঙ্কর শোনালো, মিস মাইশা, এখন কি খাবেন এই সিঙ্গারা, নাকি বাড়ির সবাইকে এই ভিডিওটা দেখাবো? না, প্লিজ কাউকে দেখাবেন না ভিডিওটা। আমি ওটা মানে আসলে
মাইশা কি বলবে খুঁজে পাচ্ছিল না, তাই আমতা আমতা করছিল। আরমান ধমকে উঠল। শারাপ, কোনো এক্সপ্লেইন চাইনি আমি আপনার থেকে। চুপচাপ এগুলো খাওয়া শুরু করুন, না হলে এই ভিডিও আমি বাড়ির সবাইকে দেখাবো। মাইশা আরমানের ধমকে কিছুটা চমকে উঠল। ধীরে ধীরে বসে পড়ল আরমানের সোজাসুজি মেঝেতে। তারপর ধীরে ধীরে হাত বাড়িয়ে একটা সিঙ্গারা তুলে নিল হাতে। প্লেটে মোট 6টা সিঙ্গারা আছে। মাইশা ভয়ে একটা শুকনো ঢোক গেল। তারপর সিঙ্গারা একটা কামড় বসিয়ে চিবোতে শুরু করলো। সাথে সাথে মাইশার পুরো মুখ জ্বলে উঠল। কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হচ্ছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। কোনো মতে মাইশা মুখের টুকু গিলে নিল। তারপর অসহায় দৃষ্টিতে তাকালো আরমানের দিকে। নীরব আরজি, এইবারের মতো ছেড়ে দিন। কিন্তু আরমান চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মাইশা ভয়ে ভয়ে আবারও খেতে শুরু করলো। চোখের জলে নাকের জলে মিশে একাকার হয়ে গেল। মাইশা কাঁদছে, নাক টানছে, আবার কাঁদছে। কোনো রকমে একটা সিঙ্গারা শেষ করলো। তারপর কাঁদতে কাঁদতে আরমানকে রিকোয়েস্ট করলো। প্লিজ মাফ করে দিন, এমন ভুল আর জীবনেও করবো না। এটা অনেক ঝাল, আমি সহ্য করতে পারছি না। প্লিজ একটু পানি দিন আমায়। আরমান কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, কাজটা করার সময় মনে ছিল না যে এটা ভুল? পানি পানি তুমি এই সিঙ্গারাগুলো সব শেষ করার পরেই পাবে, তার আগে নয়। ইয়েস, এই না হলে আমার ভাইয়া এমন শাস্তি সারা জীবন মনে রাখবে এই মেয়ে। ভুলেও কখনো আর এমন কাজ করবে না। চুপ থাক শামুক। তোর ভাইয়া যদি জানতে পারে আমরা এখানে লুকিয়ে লুকিয়ে ভিতরের কাজকর্ম দেখছি, তাহলে ওই সিঙ্গারা আমাদেরকেও খাওয়াবে। সামিরা আবারও ফিস ফিস করে বলল, না আবুল ভাইয়া, এই সিঙ্গারা খাওয়ার ক্ষমতা আমার নেই। বাপ রে, সবার যে অবস্থা হয়েছিল এই এক কামড় খেয়ে। তাহলে চুপ থাক। আচ্ছা ভাইয়া, আমি এটা বুঝলাম না, যে ভাইয়া মাইশার জন্য এত পাগল কিন্তু তাকে এমন কষ্ট দিচ্ছে কেন? আবির কিছুটা বাঁকা হেসে বলল, ওটা তোর এই ছোট্ট মাথায় ঢুকবে না শামুক, তাই বেশি না ভেবে নাটক দেখতে থাক। সামিরা আর আবির আরমানের রুমের দরজার কাছে দাঁড়িয়ে উকি দিচ্ছে। ওরা এতক্ষণ ফিস ফিস করে কথা বলছিল। সামিরা সামনে পিছনে আবির, সামিরার মাথার উপরে আবিরের মাথা। তোমরা ওইখানে এভাবে দাঁড়িয়ে উকি দিচ্ছ কেন? একটা গম্ভীর আওয়াজে সামিরা আর আবির চমকে সোজা হয়ে দাঁড়ালো। সামনে তাকিয়ে দেখলো আয়ান দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। ভিতর থেকে আরমান আর মাইশাও তাকালো আয়ানের দিকে, কারণ আয়ান দরজার ঠিক সামনেই দাঁড়িয়ে আছে, তাই ভিতরে থেকে দেখতে পাচ্ছে আয়ানকে। সামিরা আমতা আমতা শুরু করলো, আসলে ভাইয়া আমরা মানে ওই বড় ভাইয়ার সাথে একটু দরকার ছিল, কিন্তু ভিতরের দৃশ্য দেখে আর যাওয়ার সাহস পাইনি। কি দরকার? আবারও এক গম্ভীর গলায় আওয়াজ, কিন্তু এটা আরমানের। আবারও একবার ভয়েসে চমকে উঠল সামিরা। এমনিতে ও ভয়ে আছে মাইশার অবস্থা দেখে। দরকার বলতে এই মানে বলছিলাম, ধ্যাত, তোমাদের এই দুই ভাইয়ের গম্ভীর মুখে তেতো তেতো কথা শুনে আমার কথাগুলো সব ভেতরেই গুলিয়ে যায়। কেন একটু মিষ্টি করে কথা বললে কি ক্ষতি হয় শুনি? হ্যাঁ, বড় ভাইয়া না হয় প্রথম থেকেই একটু এইরকম, কিন্তু ছোট ভাইয়া তুমি তো আগে অনেক হাসি খুশি চটপটে স্বভাবের ছিলে, তাহলে হঠাৎ বিদেশে গিয়ে কি হলো যে একেবারে বড় ভাইয়ার মতো হয়ে গেলে? সামিরা, এগুলো কোন ধরনের কথাবার্তা? সামিরা কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ, শুরু হয়ে গেল তোমার ধমকানি। কেউ ভালোবাসে না আমায়। কথাটা বলেই আর দাঁড়ালো না সামিরা। আয়ান পিছন থেকে ডাক দিল সামিরাকে। আরে বনু, শোন তো, রাগ করছিস কেন? না, থামলো না সামিরা। কাঁদো কাঁদো মুখে প্রস্থান করলো ওখান থেকে। এদিকে মাইশা তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়েছে। বেচারি অনেক চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু পারছে না। ভিতরে সবকিছু ওর জ্বলে যাচ্ছে মনে হচ্ছে। চোখ মুখ লাল হয়ে গেছে ভয়ঙ্কর রকমের। 4টে সিঙ্গারা খেয়ে শেষ করেছে ও কোনো রকম। এখানে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে ওর। চোখের পানি চেয়েও আটকাতে পারছে না। মাইশা একটু অন্য পাশ ঘুরে দাঁড়িয়েছে। আয়ান একবার ভিতরে তাকিয়ে দেখলো মাইশাকে। বুকের ভিতরটা জ্বলে উঠল ওর। আয়ান মাইশার দিক থেকে চোখ ফিরিয়ে মাথা নিচু করে নিয়ে বলল, সরি ভাইয়া, তোমাদের বিরক্ত করলাম হয়তো। রুবি বলছিল তুমি নাকি ডেকেছো আমায়। আরমান একবার মাইশার দিকে তাকিয়ে বাঁকে হাসি দিয়ে বলল, বিরক্ত, কিছুটা বিরক্তি করলি। তবে হ্যাঁ, ডেকেছিলাম।
জরুরি কিছু জানার আছে তোর থেকে। মাইশা আরমানের বলা কথাটা শুনে ভীষণ ভয় পেল। আরমান মাইশাকে উদ্দেশ্য করে বলল, মিস মাইশা, আপনি এখন যেতে পারেন। এটার অপেক্ষাতেই ছিল মাইশা। আর এক মুহূর্ত দাঁড়ালো না ওখানে, ঝড়ের বেগে বেরিয়ে গেল ওর ঘর থেকে। আয়ান মাথা নিচু করে রাখায় দেখলো না মাইশার অবস্থা। আয় ভেতরে আয়। আয়ান প্রবেশ করলো রুমের ভিতর। বৃহস্পতিবার, কাল আরমান ও মাইশার বিয়ে। পুরো সুন্দর করে সাজানো হচ্ছে। বিয়ের অনুষ্ঠান বাড়িতেই হবে। বাড়িতে আত্মীয় স্বজন আসতে শুরু করেছে সকাল থেকে। এখন বাড়ির ছোটরা সবাই শপিং করতে যাবে। যতই অনুষ্ঠান ছোট করে হোক, বিয়ের কথা বলে শপিং তো করতেই হবে। আরমানকে পুরো বাড়ি মেহমানে ভর্তি হয়ে গেছে। আরমানের মামা মামি, ফুপি ফুপা, খালা খালু সবাই এসেছে। আয়নের নানা বাড়ি থেকেও এসেছে। সকল কাজের মহল এখন এক জায়গায়, তাই হইচইটা একটু বেশি হচ্ছে। বাড়ির সব ছোটরা একসাথে বের হলো বাড়ি থেকে। গাড়ি রাখা আছে সারে সারে। সবাই যে যার মতো গাড়িতে উঠে বসলো, কিন্তু আরমানের গাড়িতে কেউ উঠলো না। কারণ কাজের মহলের সবাই জানে আরমান কখনো কাউকে ওর গাড়িতে উঠতে নেয় না। বেশি গ্যাঞ্জাম পছন্দ করে না ও, তাই সবাই অন্য গাড়িতে উঠেছে। কিন্তু মাইশা সোজা গিয়ে আরমানের গাড়িতে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে গেল। আরমান গাড়িতে এখন মাইশা ছাড়া কেউ নেই, তাই মাইশা ভীষণ খুশি। হঠাৎ মাইশাকে অবাক করে দিয়ে ড্রাইভিং সিটে উঠে বসলো আয়ান। আর তারপর পরেই পিছনে দুই দিকের দরজা খুলে উঠে বসলো সামিরা, রুবি এবং আবির। মাইশা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে শুরু করলো আয়ান। এদিকে মায়া বাড়ি থেকে বেরিয়েই দেখলো একে একে গাড়িগুলো গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওর 5টা রুমে ফেলে এসেছিল, আর সেটা আনতেই গিয়েছিল। ভীষণ অবাক হলো ও, ওকে না নিয়ে সবাই চলে গেল এটা দেখে। ও প্রথমে যেতেই চায়নি, কিন্তু সামিরার অনেক জোরাজুরিতে রাজি হলো। কিন্তু এখন সামিরাও একবার ওর খোঁজ না করে চলে গেল। কিছুটা মন খারাপ হলো ওর। এমনিতেই কেন জানি কিচ্ছু ভালো লাগছে না ওর। এসব কিছু বিরক্ত লাগছে। ইচ্ছে করছে দূরে কোথাও চলে যেতে, একটু নিরিবিলি শান্ত পরিবেশে। আরে মায়া, আপনি এখানে দাঁড়িয়ে কেন? যাননি এখনো? গাড়ি তো সব ছেড়ে দিল। একটা পুরুষালী কণ্ঠে মায়া নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে আওয়াজ অনুসরণ করে তাকালো। দেখলো আসিফ নামে ব্যক্তি ওর পাশেই বাইক নিয়ে বাইকেই বসে আছে। কখন যে এসেছে লোকটা খেয়াল করেনি মায়া। আসিফ হচ্ছে আরমানের ফুফাতো ভাই, আরমানের সমবয়সী। মায়া ওনাকে চেনে। সামিরা ওর সকল কাজিনের সাথে মায়ার পরিচয় করিয়ে দিয়েছে। এই আসিফ নামের পুরুষটির ব্যক্তিত্ব দারুণ লেগেছে মায়ার কাছে। মানুষটি যেমন দেখতে সুন্দর, তেমন তার কথাবার্তাও সুন্দর। আসিফ একজন ডাক্তার, আর এই ডাক্তারি পেশা দুটোকেই খুব সম্মান করে মায়া, কারণ এই ডাক্তাররা অসুস্থ মানুষের সেবা করে। আসিফ ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করলো, কি ভাবছেন মিস? বেশি ভাবনা চিন্তা না করে উঠে আসুন বাইকে, আমিও ওখানেই যাব। আসিফের বাইকে উঠতে বলাই চমকে উঠল মায়া। কারণ একটাই, মায়া এর আগে আবির এবং আরমান ছাড়া কোনো পুরুষ মানুষের কাছে আসেনি। মায়া মুখে হাসি নিয়ে বলল, না ভাইয়া, আপনি চলে যান, আমি যাব না। আসিফও হেসে মজার ছলে বলল, আরে আমি আপনাকে শপিং মলেই নিয়ে যাব, অন্য কোথাও নয়। তাই বেশি সংকোচ বোধ না করে বন্ধু ভেবে বাইকে উঠে পড়ুন। মায়া কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে একটা গাড়ি ঝড়ের বেগে এসে ঠিক মায়ের পাশে একদম মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে পড়ল। মায়া ভয়ে চমকে উঠল, বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। মায়া গাড়িটাকে চেনে, এটা আবিরের গাড়ি। তাই ও আর কোনো কিছু না ভেবেই নিজেকে কিছুটা স্বাভাবিক করে আসিফকে উদ্দেশ্য করে বলে উঠল, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, তবে আমি বাইকে যেতে পারি না, ভীষণ ভয় লাগে বাইকে উঠতে। চিন্তা নেই, আবির ভাইয়া চলে এসেছে, আপনি চলুন, আমি আবির ভাইয়ার সাথে থাকছি, আমি আবির ভাইয়ার সাথে আসছি। কথাগুলো বলেই মায়া আর আসিফের প্রত্যুত্তরের অপেক্ষা করলো না। গাড়ির দরজা খুলে সামনের সিটে উঠে বসে ঝটপট সিট বেল্ট লাগিয়ে নিল। এরপর ড্রাইভিং সিটে বসে থাকা ব্যক্তিটিও গাড়ি স্টার্ট দেয়, গাড়ি চালাতে শুরু করলো। মায়া সিট বেল্ট লাগাতে লাগাতেই পাশে কে আছে না দেখেই বলল, আবির ভাইয়া, এইভাবে কেউ এত স্পিডে চালিয়ে এসে গাড়ি থামায়? আর একটু হলে। এ কি, আপনি
আবির ভাইয়া কোথায়? মায়ার সিট বেল্ট লাগানো হয়ে গেলে কথা বলতে বলতে পাশে থাকা মানুষটির দিকে তাকালো, কিন্তু নিজের কথা শেষ না করেই অবাক হয়ে শেষের কথাটি চিল্লিয়ে বলল, আরমানের মুখে কোনো ভাবান্তর নেই। নিঃশব্দে স্থির এক মনোযোগে সে গাড়ি চালিয়ে চলেছে। পাশেই বসে থাকা মায়ের মনে গুমট এক অস্থির জমাট বেঁধে যাচ্ছে। ক্রমশ সেটা বিরক্তিতে পরিণত হচ্ছে। এই গাড়িটা তো আবিরের, তাই প্রথমে সে ভেবেছিল আবিরই হয়তো ওর জন্য রয়ে গেছে, তাই সে কিছু না বুঝে না ভেবেই উঠে পড়েছিল গাড়িতে। কিন্তু যদি জানতো ভেতরে বসে আছে আরমান, তবে জীবনেও পা রাখত না এই গাড়িতে। কেন জানি মানুষটাকে আর একটু সহ্য হচ্ছে না মায়ার। ভেতরে ভেতরে রাগে ক্ষোভে দগ্ধ হয়ে যাচ্ছে সে। আজ বাদে কাল লোকটার বিয়ে, তাও আবার ওরই চাচাতো বোনের সাথে। বুকের ভেতরটা কেমন করে উঠছে ওর, যেন আগুনের উত্তাপ ছড়াচ্ছে প্রতিটি নিঃশ্বাসে। আর এই জ্বলন্ত কষ্টের উৎসটা মায়া খুব ভালো করেই জানে। ভালোবেসে ফেলেছিল সেই মানুষটাকে। হ্যাঁ, ভালোবেসেছিল মনে প্রাণে, বিশ্বাসে, ভরসায়। কিন্তু কি ভুল করেছিল সে, যে তার শাস্তি হলো এতটা নির্মম? অন্যায় তো করেনি সে, নিজের স্বামীকে ভালোবাসে কি অন্যায়? তবুও ভুল করেছিল বটে, অনেক বড় ভুল। স্বামীকে ভালোবেসে হয়তো নিজের জন্য তিক্ত পরিণতি ডেকে এনেছে, কারণ ওর স্বামীর হৃদয়ে যে আগেই অন্য কেউ ছিল, আর এই সম্পর্কের মাঝখানে থার্ড পারসন হয়ে এসেছিল সে। ভেবেছিল হালাল সম্পর্ককে সে হৃদয়ে জায়গা দিতে শিখবে। ভেবেছিল সময় গেলে হয়তো মানুষটা একদিন তাকে ভালোবাসবে। কিন্তু না, সেদিন কোনোদিন আসেনি। বরং একদিন হঠাৎ করে কোনো পূর্বাভাস ছাড়াই ঘরে চলে আসে ডিভোর্স পেপার। মায়া নিজের মনকে ধমক দিতে চায়, না, এসব ভাবা এখন ঠিক নয়। ডিভোর্স হয়ে গেছে, আরমান কখনোই ওর ছিল না। সে তো প্রথম থেকেই অন্য কারো ছিল। তবু কেন মনটা বোঝানো যায় না? বারবার কেন পুরনো কথা মনে পড়ে যায়? মনের এই অবাধ্যতায়, এই বেহাপনায় ক্লান্ত মায়া আজ। কেন যেন এখনো মনে হয় যদি মানুষটা একবার শুধু হাত বাড়িয়ে দিত, যদি ওদের ডিভোর্স না হতো, যদি মানুষটা একটিবার শুধু বলতো, চলো আবার সব শুরু করি। পৃথিবীতে আর আপন বলতে আর কেউ নেই। বাবাকে হারিয়েছে, আর বাবা পর যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সেই মানুষটাও ওকে ছেড়ে দিয়েছে। ভরসার প্রতিটি দেয়াল ভেঙে পড়েছে। অজান্তেই দুফোঁটা চোখের জল ঝরে পড়ে মায়ের চোখ থেকে। নিঃশব্দে একাকিত্বে তা পড়ে কোলে রাখা হাতের ওপর। চোখের সেই নোনতা জল যেন ওকে হঠাৎ করে বাস্তবের মুখোমুখি দাঁড় করায়। না, ও আবারও দুর্বল হয়ে পড়ছে, এটা চলবে না। এই স্বার্থপর পৃথিবীতে ও একা, একদম একা। নিজেকেই ওকে শক্ত হতে হবে। চোখের জল মুছে নিয়ে সমস্ত কষ্ট, রাগ আর অবহেলাকে গলায় মিশিয়ে মায়া হঠাৎ তীক্ষ্ণ স্বরে বলল, আপনি তো নিজের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি ব্যবহার করেন না, আর নিজের গাড়িতে তো কাউকে উঠতেও দেন না। তাহলে আজ কি হলো? নিজের গাড়ি ছেড়ে অন্যের গাড়িতে উঠলেন। আরমান তাকালো না ওর দিকে। দৃষ্টিতে জমে রইল সামনের রাস্তায়। স্টিয়ারিংয়ে হালকা ঘোরাতে ঘোরাতে গম্ভীর স্বরে উত্তর দিল, কিছু কিছু কাজ পছন্দ না করলেও করতে হয়, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আপনি তো নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝেন না। তবে হবু বউকে নিজের গাড়িতে উঠিয়ে তারপর নিজে অন্যের গাড়িতে ওঠার পেছনের স্বার্থটা বুঝলাম না। আরমান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, আমি নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। নিজেকে ভালো রাখার জন্য আমি স্বার্থপর হতেও রাজি। আমার স্বার্থ যদি কারো চোখে নিষ্ঠুরতা মনে হয়, তবে হ্যাঁ, আমি নিষ্ঠুর। আর আমার নিষ্ঠুর ভালোবাসা, যেটা বোঝার সাধ্য সবার নেই। যেখানে স্বার্থ থাকে সেখানে ভালোবাসা নয়, চাহিদা বাস করে। আর যেখানে ভালোবাসার নামে কষ্ট দেয়া হয় সেখানে প্রেম নয়, আধিপত্য জন্মায়। ভালোবাসা মানে প্রিয়জনের সুখের জন্য নিজের খুশিকেও নিঃশব্দে বিসর্জন দিতে পারা। তুমি তো দেখছি আমার দেয়া ভালোবাসার পুরো সংজ্ঞাই পাল্টে দিলে। তা কার জন্য এমন নিঃস্ব ভালোবাসা জমিয়ে রেখেছো মনে? মায়া কিছুটা তাচ্ছিল্য হেসে বলল, কার জন্য এমন নিঃস্ব ভালোবাসা জমিয়ে রেখেছি তা আপনাকে জানাতে বাধ্য নই মিস্টার আরমান শাহরিয়ার। আপনি আপনার নিজের চরকায় তেল দিন। আজ বাদে কাল আপনার বিয়ে। আমাকে নিয়ে না ভেবে নিজের হবু বউকে নিয়ে ভাবুন। কথাটা শেষ হতে না হতেই গাড়ির স্টিয়ারিং আরমানের আঙুলে চেপে উঠল।
হঠাৎ করেই সে জোরে ব্রেক কষে ধরল। মায়া সামনের দিকে খানিকটা ঝুঁকে গিয়েছিল ঠিকই, কিন্তু সিট বেল্টের কারণে কোনো আঘাত লাগেনি। তারপর মুহূর্তেই বদলে গেল পরিবেশ। আরমান ঝুঁকে এলো মায়ের দিকে, চোখ দুটো রাগে জ্বলে উঠছে, শব্দহীন আগুনের মতো। ঠোঁটের কোণে চেপে ধরে থুতনির কাছে হাত বাড়িয়ে তার মুখটা শক্ত করে চেপে ধরে হিসিয়ে উঠল। বাধ্য বাধ্য বাধ্য, তুমি আমাকে জানাতে বাধ্য মিস মায়া, 100 বার বাধ্য। তুমি কি ভুলে গেছো তুমি এখানে আমার কেনা সম্পত্তি? হ্যাঁ, 1 মাসের জন্য অনেকগুলো টাকা দিয়ে কিনেছিলাম তোমায়। সে কথা এত সহজে ভুলে যাও কেন তুমি? মায়ের চোখে আতঙ্ক নয়, ছিল আগুন। চোখের দিকে ঠান্ডা অথচ তীব্র দৃষ্টিতে তাকিয়ে গলার স্বর ভারী করে কোনো রকমে বলল, হ্যাঁ, আমি আপনার কেনা সম্পত্তি 1 মাসের জন্য, কিন্তু আপনি এটা কেন ভুলে যান মিস্টার আরমান শাহরিয়ার? আপনি আমার দেহকে টাকার বিনিময়ে কিনেছেন, মনকে নয়। আপনি চাইলে আমার এই শরীরটাকে বাধ্য করে যে কোনো কাজ করিয়ে নিতে পারেন, কিন্তু আমার মনটাকে আপনি বাধ্য করতে পারবেন না। আর সেই কারণেই আমি আপনাকে আমার মনের কোনো কথা জানাতে একটু বাধ্য নই। আরমান মায়ের কথার উত্তরে একটিও শব্দ উচ্চারণ করল না, শুধু মুখটা আরও কাছে এনে আগের অবস্থানে স্থির হয়ে রইল, ঠিক মায়ের মুখের সামনে, নিঃশ্বাস প্রশ্বাসের দূরত্বে। তীক্ষ্ণ তীব্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখে, যেন ওই চোখের ভেতরেই খুঁজে নিতে চাইছে সব প্রশ্নের উত্তর। মায়ের থুতনিতে আরমানের আঙুলের চাপ তখনও দৃঢ়। ব্যথা হচ্ছিল নিঃসন্দেহে, কিন্তু সেই ব্যথার বিন্দুমাত্র ছাপ নেই তার মুখে। তাতে আছে কেবল একরাশ অনড় দৃঢ়তা। চোখে ফুটে উঠেছে এক অজানা বেপরোয়া রাগ। সেই রাগের গভীরে লুকিয়ে আছে প্রকাশ না পাওয়া কিছুটা অভিমান, একগুচ্ছ না বলা অভিযোগ, যেগুলো শব্দ হতে পারেনি কোনোদিন। চোখে চোখ রাখার এই অসম লড়াইয়ে দুজনেই বোঝে কেউ হারছে না, তবুও কেউ জিতছেও না। জানালার কাছে ঠকঠকা যে ঘোর কাটল দুজনের। আরমান সরে এলো মায়ের কাছ থেকে, তারপর কোনো কিছু না বলেই গম্ভীর মুখে বের হয়ে গেল গাড়ি থেকে। মায়া জানালার বাহিরে তাকিয়ে দেখল সামিরা দাঁড়িয়ে আছে। মায়া বুঝলো ওরা পৌঁছে গেছে নিজেদের গন্তব্যে। মায়াও গাড়ির দরজা খুলে বের হলো। সবাই শপিং মলের বাহিরে দাঁড়িয়ে আরমানের জন্য অপেক্ষা করছিল। সবাই মায়াকে আরমানের গাড়ি থেকে নামতে দেখে কিছুটা অবাক হলো, একে অপরের সাথে ফিসফিস করতে শুরু করলো। মাইশা মায়াকে আরমানের গাড়ি থেকে নামতে দেখে জ্বলন্ত চোখে তাকালো মায়ের দিকে, যেটা মায়া খেয়াল করলো না। সামিরা কান ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, সরি আপু, আমি ভেবেছিলাম তুমি ওই গাড়িতে উঠে পড়েছো, কিন্তু এখানে এসে দেখলাম তুমি ওই গাড়িতেও নেই। আমি আবির ভাইয়াকে আবার পাঠিয়েছিলাম তোমাকে আনার জন্য, কিন্তু আবির ভাইয়া বলল তুমি নাকি বড় ভাইয়ার সাথে আসছো। মায়া একটু হেসে বলল, ঠিক আছে সামিরা, এর জন্য সরি বলতে হবে না। মায়া কথাটা হেসে বলেও সেই হাসিতে যেন প্রাণ নেই। সবার মধ্যে যেই উচ্ছ্বাস দেখা যাচ্ছে তার ছিটে ফোটাও মায়ের মধ্যে নেই। সবাই একে একে প্রবেশ করলো শপিং মলের ভিতর। আরমান তার গাড়ি চাবি গেটে থাকা দারোয়ানের হাতে ধরিয়ে নিজেও প্রবেশ করলো। শপিং মলের কিছু বড় পদের কর্মচারী সহ ম্যানেজার ছুটে এলো আরমানকে ওয়েলকাম জানাতে। এদিকে বাকি সবাই অবাক, কারণ এই মুহূর্তে ওরা ছাড়া এই শপিং মলে আর একটাও কাস্টমার নেই। পুরো শপিং মল ফাঁকা, নেই কোনো গুঞ্জন, নেই কোনো কোলাহল। সবাই বুঝলো এটা আরমানের কাজ, কারণ এই শপিং মলের মালিক আরমান। এই শপিং মল আরমানের। সামিরা বিরক্ত হয়ে আরমানকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া এটা কি হলো? গোটা মলটা ফাঁকা করে দিলে। এখানে তো একটা প্রাণও নেই। এমন নির্জনতা নিয়ে কি শপিং করা যায় নাকি? একটা সারা শব্দও নেই, খুব অস্বস্তিকর লাগছে। আরে এতে তো তোদেরই সুবিধা হবে সামিরা, ইচ্ছা মতো শপিং করতে পারবি, না আছে ভিড়, না আছে হবিডবি, কেউ ডিস্টার্ব করার জন্য নেই তোদেরকে। এরপর আরমান সবাইকে যে যার ইচ্ছা মতো শপিং করতে বলল। সবাই যে যার মতো চলে গেল। আরমান ব্যস্ত হয়ে গেল ম্যানেজারের সাথে কথা বলতে। মায়া এক পাশে বড় কাচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে বাহিরের দিকে এক মনে তাকিয়ে আছে। সবাই যে যার মতো ঘুরে ঘুরে জামা কাপড় পছন্দ করতে ব্যস্ত, কিন্তু এইসবে মায়ের কোনো খেয়াল নেই। কিছুটা দূরেই আরমান একটা সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে, দৃষ্টি তার মায়াতে আবদ্ধ। হঠাৎ একটা মেয়ে কর্মচারীর আওয়াজে ঘোর কাটল মায়ার। মেয়েটি বলছে,
ম্যাম ওইদিকে আপনাকে সাম্যের ম্যাম ডাকছে। মায়া ছোট্ট করে উত্তর দিল। যাচ্ছি। কর্মচারীটি চলে গেল। মায়াও এগিয়ে গেল মেয়েটির দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে, কিন্তু প্রচণ্ড অবাক হয়ে গেল, কারণ হঠাৎই মনে হলো শপিং মলের এই ফ্লোরটা পুরোই ফাঁকা। ও অনুভব করলো এই ফ্লোরে ও ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। ভয়ঙ্কর নিস্তব্ধতা বিরাজ করছে পুরো ফ্লোর জুড়ে। এরপর হঠাৎই পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। হয়তো লোডশেডিং হয়েছে, কিন্তু লোডশেডিং হলেও শপিং মলের বড় বড় কাচের জানালাগুলো তো খোলা ছিল, তা দিয়ে আলো ঢোকার কথা, কিন্তু না, কোথাও থেকে কোনো আলো আসছে না। হয়তো বড় বড় কাচের জানালাগুলোতে পর্দা টেনে দেওয়া হয়েছে। মায়া প্রচণ্ড ভয় পেল এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে। ভয়ে ঘামতে শুরু করলো। মায়া চিৎকার করে ডাকতে যাচ্ছিল সামিরাকে, কিন্তু তার আগেই অনুভব করলো একটা শক্ত পুরুষালী হাত ওর মুখ চেপে ধরেছে। আর তারপর পরই আর এক হাতে সেই পুরুষটি মায়ের পেট সহ কোমর জড়িয়ে ধরে তুলে নিল মেঝে থেকে। মায়া নিজেকে ছাড়ানোর জন্য ছটফট শুরু করলো, কিন্তু পারল না। সেই ব্যক্তি কোথাও যেন নিয়ে আসলো মায়াকে। এরপর মায়াকে নামিয়ে দিয়ে সেই ব্যক্তি মায়ের মুখ থেকে হাত সরিয়ে নিতেই মায়া আবারও চিৎকার করতে চাইল, কিন্তু তার আগেই ব্যক্তিটি নিজের পুরুষালী ঠোঁট মায়ার নরম ঠোঁটের সাথে মিশিয়ে দিল, যার ফলে মায়া আর কোনো আওয়াজ করতে পারল না। কিন্তু ধস্তাধস্তি শুরু করলো ব্যক্তিটির সাথে। ব্যক্তিটি মায়ের ঠোঁট গভীরভাবে চুষতে থাকলো, যেন কোনো অমৃত সুধা পান করছে। আর একদিকে মায়ের শরীরে থাকা ওড়না খুলে নিয়ে মায়ের হাত কোনো একটা স্টিলের স্ট্যান্ডের সাথে বেঁধে দিল শক্ত করে। এরপরেই ব্যক্তিটি মায়ের মুখ থেকে নিজের মুখ সরিয়ে আনলো, আর সাথে সাথেই রুমাল জাতীয় কিছু একটা দিয়ে মায়ের মুখটাও বেঁধে দিল, যাতে মায়া কোনো আওয়াজ না করতে পারে। এরপর পাটাও বেঁধে দিল মায়ের। এদিকে মায়া ওর সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। প্রচণ্ড ভয়ে ঘামতে শুরু করেছে ও। চোখ দিয়ে বেরিয়ে এসেছে অশ্রু। মায়ের পরনে ছিল 3 পিস। এরপরই মায়া অনুভব করলো ওর পেটের কাছের কাপড়টা সরিয়ে গুটিয়ে দিয়ে উন্মুক্ত করে দিল পেট ও কোমর। মায়া ভয়ে গুটিয়ে গেল। দ্বিগুণ হারে বেড়ে গেল ওর ছটপটানি। মায়া অন্ধকারের মধ্যে অনুভব করলো ব্যক্তিটি ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর মায়া ওর পেটে ও কোমরে অনুভব করলো ঠান্ডা কিছু একটা জড়িয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটি কোমর বন্ধনীর মতো কিছু একটা পরিয়ে দিচ্ছে মায়াকে। মায়া হঠাৎ তার ছটফটানি থামিয়ে দিয়ে স্ট্যাচু হয়ে গেল। এখন আর মায়ের চোখ দিয়ে পানি পড়ছে না। অতিরিক্ত অবাক হওয়ার কারণে চোখ দুটো বড় বড় করে ফেলল। ব্যক্তিটির ঠান্ডা হাতের স্পর্শ নিজের পেটে অনুভব করলো মায়া, আর এই ঠান্ডা স্পর্শে কিছুটা কেঁপে উঠল মায়া। এরপর ব্যক্তিটির কাজ শেষ হতেই পরিয়ে দেওয়া জিনিসটির উপর হালকা স্পর্শে ঠোঁট ছোঁয়ালো। সেই স্পর্শ কিছুটা পেটেও পড়ল। আরও একবার কেঁপে উঠল মায়া। এরপর ব্যক্তিটি মায়ের জামার গোটানো থেকে খুলে দিয়ে ঢাকা দিয়ে দিল পেট। এরপর উঠে দাঁড়িয়ে মায়ের মুখের বাঁধন খুলে দিল। হালকা করে নিজের ঠোঁটের স্পর্শ দিল মায়ের কপালে। তারপর মায়ের হাতের বাঁধনও খুলে দিয়ে ওড়নাটা সুন্দর করে জড়িয়ে দিল মায়ের গায়ে। এরপর ব্যক্তিটি চলে গেল। আর এদিকে মায়া যেন এই দুনিয়ায় নেই, পুরো হতভম্ব হয়ে আছে ও। ওর ঘোট কাটলো হঠাৎ চারপাশে আলোকিত হয়। অবাক হয়ে দেখলো চারিদিক, কিছু বুঝতে পারছে না ও। এখন এই মুহূর্তেও একটা ট্রায়াল রুমে আছে। ওর হাত দুটো বাঁধা ছিল কাপড়ে রাখা স্টিলের স্ট্যান্ডে। মায়া তাড়াতাড়ি ওর পেটের কাছের কাপড়টা সরিয়ে দেখলো, আর ওর কোমরে থাকা জিনিসটা দেখে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। ডায়মন্ড ও গোল্ডের অসম্ভব সুন্দর কারুকার্যে চকচক করা কোমর বন্ধনী। অসম্ভব সুন্দর এই কোমর বন্ধনী আজ পর্যন্ত মায়া চোখে দেখেনি। চারিদিকে গোল্ডের উপর ছোট ডায়মন্ড বসানো, এবং মাঝখানে মানে ঠিক মায়ের নাভির কাছে বড় একটা গাঢ় লাল রঙের চোখ ধাঁধানো রুবি পাথর। মায়া যেন ওর মুখের ভাষা হারিয়ে ফেলেছে কোমর বন্ধনীটি দেখে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। মাথায় ঘুরছে কে ছিল লোকটি, কেনই বা ওকে এত দামি একটা কোমর বন্ধনী পরিয়ে দিল। কিছু বুঝতে পারছে না, সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়া হাত দিয়ে আলতো হাতে স্পর্শ করলো কোমর বন্ধনীটিকে। তারপর 2 হাত দিয়ে চেষ্টা করলো ওটাকে খোলার, কিন্তু পারল না। মায়া খেয়াল করে দেখলো ওটাতে কোনো কড়া জাতীয় কিছু নেই। ভালো করে দেখে বুঝলো ওটা লক সিস্টেম। নিশ্চয়ই এটার কোনো চাবি আছে। আর কোমর বন্ধনীটি একবারে মায়ের কোমরে ঠিকঠাক বসে গেছে, যেন ওটা ওর কোমরের মাপে বানানো হয়েছে। মায়া অনেক চেষ্টা করে ওটা খুলতে পারল না।
হাল ছেড়ে দিল। হঠাৎ মনে পড়ল সে ব্যক্তিটির দেওয়া ওর কপালে স্পর্শ। মায়া ঠিক ওই জায়গাতেই হাত ছোঁয়ালো। মনে হলো স্পর্শটা ওর খুব চেনা। মায়া এখনো হতবাক, কিছু মাথায় ঢুকছে না ওর। সামিরাদের গলার আওয়াজে ভেসে আসছে বাইরে থেকে। মায়া তাড়াতাড়ি নিজের পায়ের বাঁধনও খুলে ফেলল। অন্যদিকে এক ব্যক্তি ফোনে কথা বলছে। খুঁজে লাগাও, আজ রাতের মধ্যেই অল ডিটেলস চাই আমার। ওই মাইশা মেয়েটা কি আদেও সেই মেয়ে যে আরমানের জান বাঁচিয়েছিল, নাকি ওই মেয়েও কোনো ছলনাময়ী? কলে থাকা অপর পাশের ব্যক্তিটি বলল, হ্যাঁ, আজ রাতের মধ্যেই খবর চাই আমার। আর যে সময় নেই হাতে, কাল ওদের বিয়ে। ওই মাইশাই যদি আরমানের সেই প্রাণ ভোমরা হয়, তাহলে ওই মেয়েকে আমি কিছুতেই আরমানের জীবনে আসতে দিব না। কিছুতেই আমি আরমানকে সুখী হতে দেব না। আমি ওর প্রাণ ভোমরা প্রাণ কেড়ে নেব, নিঃস্ব করে দেব ওকে। কথাগুলো বলেই লোকটা ফোন কেটে হাসতে শুরু করলো। ভয়ঙ্কর এক হাসি, যেন ওই হাসি তছনছ করে দিবে আরমানের জীবন। এদিকে মায়া নিজেকে গুছিয়ে ট্রায়াল রুম থেকে বেরোতে যাবে, তখনই দেখলো একটা টুলের উপর চিরকুট রাখা। মায়া সেটা হাতে তুলে নিয়ে ভাঁজ খুললো। সেখানে লেখা আছে, ওই ছোট্ট মাথায় এত চাপ নেওয়ার দরকার নেই। একটা ছোট্ট উপহার দিয়ে আবদ্ধ করলাম আমার ভালোবাসায়। এটা খোলার চেষ্টা করো না, তাতে লাভ নেই। কেননা এটা খোলার চাবি আমারই কাছে, আর তোমার আমার থেকে পালানোর কোনো পথ নেই। বেরিয়ে এসে অবাক হলো। আবারও সবকিছু আগের মতোই আছে। কর্মচারীগুলো নিজের কাজে ব্যস্ত। সামিরাদের বাড়ির সবাই যে যার মতো শপিং করতে ব্যস্ত। কিন্তু কিছুক্ষণ আগেই কেউ ছিল না এই ফ্লোরে। অন্ধকার আর নিস্তব্ধতায় ঘেরা ছিল চারপাশ। মায়া দেখলো বড় বড় কাচের দেয়াল, জানালাগুলো থেকে এখনো পর্দা সরানো। মায়া বুঝলো ওর সাথে যেটা হলো সেটা পুরোপুরি প্ল্যান করে সাজানো হয়েছিল। কিন্তু কে করলো এমনটা? কি লাভ পেল মায়াকে একটা এত দামি জিনিস এভাবে দিয়ে? কিছুদিন ধরেই অদ্ভুত এক অস্থিরতা গ্রাস করছে মায়াকে। হঠাৎ হঠাৎ মাথা ভার হয়ে আসে, যন্ত্রণায় চোখের পাতা ঝাপসা হয়ে যায়। মনটা যেন সর্বদা কোথাও হারিয়ে থাকে। চারপাশের কোনো কিছুর সাথেই আর সংযোগ স্থাপন করতে পারে না। মাঝে মাঝে এমন কিছু কথাও ভুলে যায় যা মুহূর্তখানেক আগেই বলেছিল বা শুনেছিল। নিজের ভেতরের এক অজানা শূন্যতা অনুভব করছেও। সব কিছু যেন ধোঁয়াশা, অগোছালো আর অবুঝ। নিজেকে যেন একটা পাগল বেপরোয়া সত্তা বলে মনে হয় তার। এমনিতেই কোনো কিছুই ভালো লাগছে না, তার উপর আবার এসব অদ্ভুত অনুভূতি যেন মনের মধ্যে বিষ ছড়াচ্ছে ধীরে ধীরে। হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে একটা ছোট্ট চিরকুট। পাতাটির স্পর্শেই যেন কোনো এক অজানা সংবেদন জেগে ওঠে মায়ের মনে। কোমরে বাঁধা কোমর বন্ধনীটা হঠাৎই ভারী মনে হচ্ছে, যেন কে একজন নিঃশব্দে এসে ওর শরীর জড়িয়ে ধরেছে। ঠান্ডা অথচ ব্যাকুল এক স্পর্শ যেন ছড়িয়ে পড়েছে ওর সারা সত্তায়। হঠাৎ করেই কানের খুব কাছে থেকে ভেসে এলো একটা স্বর। কি ব্যাপার মায়া রানী? শপিং মলে এসেও শপিং না করে মুখ লটকে দাঁড়িয়ে আসো যে? ভয়ে চমকে উঠল মায়া। দুপা পিছিয়ে গিয়ে এক ঝটকায় ঘুরে তাকালো পিছনে। চেনা মুখ, আসিফ। আসিফ বলল, হেই রিল্যাক্স, এমন করে চমকে উঠলে কেন? মনটা কোথায় ছিল তোমার? মাথা নিচু করে ভগ্ন কণ্ঠে মায়া উত্তর দিল, ও কিছু না ভাইয়া, মানে আমি খেয়াল করিনি। হঠাৎ এত কাছে থেকে বললেন, ভয় পেয়ে গিয়েছিলাম। আসিফ খানিকটা নাটকীয় ভঙ্গিতে মুখ বাঁকিয়ে বলল, ভাইয়া বলে তো মনটাই ভেঙে দিলে। লোকটার আচরণে কিছুটা হতভম্ব হয়ে গেল মায়া। সকালেও সে খুব গম্ভীর ভঙ্গিতে আপনি সম্বোধনে কথা বলছিল, আর এখন যেন এক লাফে অনেকটা কাছে চলে এসেছে। এতটা দ্রুত ব্যবধান কমিয়ে ফেলার চেষ্টা, তা আবার ওর মতো একজনের সঙ্গে অস্বস্তিতে গুটিয়ে গেল মায়া। প্রথমবার দেখা মাত্রই লোকটার ব্যক্তিত্বে এক ধরনের সম্মোহন অনুভব করেছিল মায়া। স্নায়ুর মতো টান টান গভীর এক রূপে দেখা দিয়েছিল সে। কিন্তু এই মুহূর্তে তার আচরণে কোথাও যেন একটা খামখেয়ালিপনা, এক ধরনের অবাঞ্ছিত স্পর্শের গন্ধ। মায়া হঠাৎ অনুভব করলো কেউ যেন ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে।
চুপি চুপি অনুসরণ করছে কিংবা দূর থেকে অনুভব করিয়ে দিচ্ছে নিজের উপস্থিতি। চারপাশে চোখ ঘোরালো। এই অস্থিরতা বুঝে ফেলে আসিফ জিজ্ঞেস করলো, কি হলো মায়া রানী, কাউকে খুঁজছো বুঝি? মায়া সোজাসুজি বলল, কাউকে না, আর দয়া করে আমাকে এই নামে ডাকবেন না, খুব অস্বস্তি লাগে। আসিফ হেসে উঠল। আরে এতে আবার অস্বস্তি লাগার কি আছে? কথাটা শেষ হওয়ার আগেই একটি মেয়ে কর্মচারী এগিয়ে এসে বলল, ম্যাম আপনাকে সামিরা ম্যাম ডেকেছেন ওইদিকে। মেয়েটির কথায় যেন হাফ ছেড়ে বাঁচল মায়া। মনে হলো এখানে থেকে পালিয়ে বাঁচতে পারলে বাঁচে। মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ চলুন, আমার আপনার সাথেও একটু কথা আছে। মায়া দ্রুত পা ফেলল সেদিকে। সঙ্গে সেই মেয়েটি যে আগেও এসে ডেকে নিয়েছিল ওকে, এবং তারপরে ঘটেছিল সেই অদ্ভুত ঘটনাটা। চলতে চলতে মায়া প্রশ্ন করলো, আচ্ছা আপু, তখনও তো আপনি বলেছিলেন সামিরা ম্যাম ডেকেছেন, কিন্তু আমি তো কোথাও ওদের দেখতে পেলাম না। মেয়েটি তখন থেকেই কেমন যেন কাচুমুচু করছিল। ওর মুখের অস্বস্তি মায়ার চোখ এড়ালো না। মেয়েটি বলল, হ্যাঁ ম্যাম, তখন সামিরা ম্যাম আপনাকে উপরে ফ্লোরে ডেকেছিলেন। এই ফ্লোরে একটু বিদ্যুতের সমস্যা হয়েছিল, কিছুক্ষণের জন্য আলো ছিল না, মানুষজনও ছিল না প্রায়। এই যে সামিরা ম্যাম, আমি এখন যাই, আমার একটু কাজ আছে। এই কথা বলে তাড়াহুড়ো করে চলে গেল মেয়েটি। মায়া স্থির হয়ে তাকিয়ে রইল ওর পিছু পানে। মনে হলো কিছু একটা লোক আছে সে। আবার সে চেনা ঝিমঝিমে অনুভূতি। মাথার ভেতর যেন দপদপ করে কিছু পুড়ে যাচ্ছে, সব কিছু গলিয়ে যাচ্ছে। মায়া চোখ মুদে মাথাটা দুহাতে চেপে ধরল। প্রতিদিনই যেন নিজের সঙ্গে এক নতুন যুদ্ধ শুরু হয় ওর ভেতরে। আপু কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? সামিরা মায়াকে ধরে জিজ্ঞেস করলো। মায়া নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, না আমি ঠিক আছি, তুমি ডেকেছিলে আমায়? হ্যাঁ আপু, তুমি তো কিছুই শপিং করলে না। এই দেখো, এটা বড় ভাইয়া, না মানে আবির ভাইয়া আর আমি পছন্দ করে নিয়েছি তোমার জন্য। মায়া নিজের ধ্যানে থাকায় ভালো করে খেয়াল করলো না সামিরার কথাটা। খেয়াল করলে হয়তো বুঝতে পারতো সামিরা আবিরকে বড় ভাইয়া বলে ডাকে না। আরে এটার কি দরকার ছিল বলো তো? কি বলো আপু, শপিংয়ে এসেছ আর শপিং না করেই ফিরে যাবে? ধরো তো এটা, সবার শপিং শেষ, এখন কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। কথাটা বলেই সামিরা একটা বড় শপিং ব্যাগ ধরিয়ে দিল মায়ের হাতে। এরপর সবার শপিং শেষ হলে ওরা গেল এই শপিং মলেই থাকা রেস্টুরেন্টে। দুপুর হয়ে গেছে, খুব জোর খিদে পেয়েছে সবার। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবে। বিয়ের দিন সন্ধ্যাবেলা। আজ মাইশা ও আরমানের বিয়ে, রেজিস্ট্রি ম্যারেজ, তাই অনুষ্ঠানটি রাতেই হবে। দিনটিকে ঘিরে যেন এক অদ্ভুত উত্তেজনা, অজানা কাঁপন ছড়িয়ে রয়েছে চারপাশে। কাল শপিংয়ে নিজেরও আরমানের জন্য কাপল ড্রেস নিয়েছিল মাইশা। দুটি মেরুন রঙা পোশাক, লেহেঙ্গা আর তার সাথে এক সেট করে বানানো স্টাইলিশ কুর্তা। চোখ ধাঁধানো সৌন্দর্য মিশে আছে প্রতিটি সেলাইয়ে, প্রতিটি ডিজাইনে। মাইশার লেহেঙ্গাটি ছিল দুর্লভ সৌন্দর্যের এক নিদর্শন। ভারী কাজ করা চকচকে পাথরের ছটায় যেন জ্যোৎস্নায় ছায়া পড়েছে কাপড়ের গায়ে। এমন পোশাক শুধু গায়ে দেওয়া নয়, মনে একরাত রাজরানীর অনুভূতি এনে দেয়। বিখ্যাত মেকআপ আর্টিস্টকে আনা হয়েছে ওকে সাজিয়ে তোলার জন্য, একেবারেই নিখুঁত অপার্থিব রূপে। প্রথমে সিদ্ধান্ত ছিল বিয়েটা হবে নিরালায়, খুব গোপনে, শুধু ঘনিষ্ঠ কিছু মানুষকে নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে সব পাল্টে গেল। হঠাৎ করেই আরমান বদলে ফেলল তার সিদ্ধান্ত। বড়জোর কয়েকটা অতিথি নয়, বরং সমগ্র দুনিয়াকে জানিয়ে দিল তার এই বিশেষ দিনের কথা। দেশের বিদেশের সব বড় ক্লায়েন্ট আর ব্যবসায়িক পার্টনারদের ইনভাইট করলো সে। এমনকি মিডিয়াকেও প্রবেশাধিকার দিয়ে দিল নিজ হাতে। যে বিয়ে একান্তই ব্যক্তিগত রাখতে চেয়েছিল ও নিজেই, সে বিয়ে যেন রাতারাতি রূপ নিল এক জাঁকজমকপূর্ণ রাজকীয় আয়োজনে। নিজ বাড়িতেই জানিয়ে দিল আরমান, আর কোনো গোপনীয়তা নয়। এবার সকলে জানবে, দেখবে, জেনে নেবে আরমান শাহরিয়ার এর অর্ধাঙ্গিনীকে। চোখের সামনে উপস্থিত হবে সেই নারী যাকে সেই জীবনের সবচেয়ে বড় পরিচয় দিতে চলেছে, মিসেস আরমান শাহরিয়ার।
এদিকে মায়া যেন ভেঙে পড়েছে ভীষণভাবে। মনে হচ্ছে শরীরের প্রতিটি রক্তকণায় কান্না জমে আছে। অজানা এক যন্ত্রণায় ছটফট করছে ওর বুকের ভেতরটা। সত্যি কি এই কষ্ট অজানা, নাকি নিজেই জানে সব, তবু না জানার ভান করে চলেছে বারবার। সকাল থেকে কতবার যে চোখের পানি ঝরেছে তার কোনো হিসেব নেই। মনকে বারবার বুঝিয়েছে এই কান্না ওর বাবার জন্য। পিতৃহীন হবার যন্ত্রণায় বুকটা ভার হয়ে আছে, এটাই যেন বিশ্বাস করাতে চাইছে নিজেকে। কিন্তু ওর মন জানে এই যন্ত্রণার উৎস অন্য কোথাও। এই কদিনে মায়া নিজেকেই চিনতে পারছে না। ভেতরটা কেমন অচেনা লাগছে, অজানা, ভীতিকর। কিছু একটা পরিবর্তন হচ্ছে ভিতরে, কিন্তু ঠিক কি তাকে সত্যি বুঝতে পারছে না ও। এ কি আপু, তুমি এখনো রেডি হওনি? আর কিছুক্ষণের মধ্যেই তো সবাই বেরিয়ে পড়বে ইভেন্ট হলের উদ্দেশ্যে। সামিরার কণ্ঠস্বর ওর মন থেকে ছিটকে পড়া চিন্তাগুলোকে ছিন্ন ভিন্ন করে দিল। মায়া তখন জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল, শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে। চোখে তখনও অশ্রুর রেখা। শব্দ শুনে তড়িঘড়ি করে চোখ মুছে নিল দুহাতের আড়ালে। তারপর পিছন ফিরে সামিরার দিকে তাকিয়ে এক কৃত্রিম হাসিতে মুখ ঢাকল। তোমরা যাও সামিরা, আমি যাব না। সামিরা অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে। এতটা বিধ্বস্ত, এতটা ভেঙে পড়া চেহারা শেষ কবে দেখেছিল ও? হ্যাঁ, তখন যেদিন মায়ের বাবা মারা গেলেন সেদিনও ঠিক এমনই দেখেছিল তাকে। চোখ ফোলা, মুখ থেকে থাকা এলোমেলো চুল, যেন নিজের ভেতরে নিজেই লড়ছে কেউ একজন। সামিরা মনে মনে বলে উঠল, জানি আপু, খুব কষ্ট হচ্ছে তোমার। তুমি এখনো ভাইয়াকে ভালোবাসো। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারো হতে দেখাটা সহজ নয় কারো পক্ষেই। কিন্তু চিন্তা করো না, আবির ভাইয়া কথা দিয়েছে এই বিয়ে হতে দেবে না কিছুতেই। এটুকু ভেবে সে এগিয়ে এলো মায়ের দিকে। এ কি আপু, তুমি কাঁদছো কেন? নিজেকে অনেক বুঝিয়েও আজ যেন আর পারছে না মায়া। বুকের ভেতরটাও জ্বলছে, এক আগুন লেগে আছে সেখানে। ও কিছু না সামিরা, পাপার কথা মনে পড়ছে খুব, তাই চোখের পানি ধরে রাখতে পারছি না। কণ্ঠস্বরটি কেমন নিস্তেজ তবুও কঠিন আবরণে মোড়া। সামিরা মায়াকে জড়িয়ে ধরে বলল, আপু কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজকের অনুষ্ঠানে তোমাকে যেতেই হবে। না গেলে সবাই ভাবে তুমি কষ্ট পাচ্ছ ওদের বিয়ের জন্য। মানুষ ভুল ব্যাখ্যা দেবে, এইটুকু বোঝার চেষ্টা করো। মায়া একরাশ ক্লান্তির সঙ্গে তার ছেলের হাসি হেসে বলল, কে কেমন ভাববে তাতে কিছু যায় আসে না সামিরা। আমি কারোর কাছে এতটা গুরুত্বপূর্ণ না যে কেউ আমাকে মনে রাখবে। সামিরা গাল ফুলিয়ে বলল, তাহলে আমিও যাচ্ছি না, তোমাকে একা রেখে যাব না। তুমি না গেলে আমিও যাব না। বলেই ধপ করে খাটের উপর বসে পড়ল সে। মায়া পাশে বসে ওর মাথায় হাত রেখে বলল, এটা ঠিক না সামিরা, তুমি তোমার ভাইয়ার একমাত্র আদরের বোন, তুমি না গেলে চলবে? আর তোমাকে তো আমি খেয়ালই করিনি এতক্ষণ। কি সুন্দর লাগছে তোমাকে, মাশাআল্লাহ, একেবারে পরীর মতো লাগছে। লেহেঙ্গাটা খুবই সুন্দর। সামিরা মুখ ফিরিয়ে বলল, হয়েছে, আর বাম দিতে হবে না। আমি বলেই দিয়েছি তুমি না গেলে আমিও যাব না। এবার বলো রেডি হবে? না হলে আমি কিন্তু আমার সাজ নষ্ট করে ফেলবো। মায়া কোনো উত্তর খুঁজে পেল না, কেবল এক দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো, যেন সমস্ত দুনিয়া ওর কাঁধে চাপিয়ে দিয়েছে এক বিশাল ভার। কেউ বুঝতে চায় না তাকে, কেউ শুনতে চায় না তার হৃদয়ের গোপন বেদনার শব্দ। ওয়াশরুমে ঢুকে গেল মায়া। এদিকে সামিরা আলমারির দিকে এগিয়ে গিয়ে বের করলো কালকে সেই শপিং ব্যাগ। সেখানে রাখা ছিল একটি অনিন্দ্য সুন্দর সবুজ জামদানি শাড়ি, যার উপর সূক্ষ্ম গোল্ডেন সুতোর কাজ, সাথে ছিল মানানসই নানা জুয়েলারি। কিন্তু জুয়েলারিগুলো দেখে সামিরা যেন এক মুহূর্ত স্তব্ধ হয়ে গেল। প্রতিটি গয়না নিখাত ডায়মন্ডের, চোখ কপালে ওঠার মতো দামি। কাল সে ব্যাগটা খুলে দেখেনি, আর এই ব্যাগটি তো আরমানোকে দিয়েছিল। বলেছিল মায়াকে যেন নিজের নাম করে এগুলো দিয়ে দেয়, কারণ মায়া কিছুই নেয়নি। মাথা যেন চক্কর দিয়ে উঠল সামিরার। আবার সেই অদ্ভুত প্রশ্ন, আরমা যদি সত্যি মাইশাকে ভালোবাসে, তবে মায়ের জন্য এই অসামান্য উপহার কেন? দিনের পর দিন ও দেখেছে মাইশার প্রতি কোনো মোহ নেই তার, কিন্তু ওর ভালোবাসা, ওর পিচি মায়াবতী তো মাইশা। সব গুলিয়ে যাচ্ছে।
ভাবলো এ বিষয়ে আবিরকে জানাবে, কিন্তু ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মায়া, আর ওর ভাবনার স্রোত ছিন্ন হয়ে গেল। সময় খুব বেশি নেই। আবির ভাইয়া স্পষ্ট করে বলেছে আজ এভাবেই হোক মায়াকে অনুষ্ঠানে পৌঁছাতেই হবে। তাই আর কিছু না ভেবে সামিরা এগিয়ে এলো মায়াকে সাজাতে। মায়া তখনও যেন অচেতন ভাবনায় ডুবে। ওর দৃষ্টি নেই, রং নেই, জ্যোতি নেই, শুধু একটি নির্বাক অস্তিত্ব। চোখ ধাঁধানো শাড়িতে, মাথা ঘোরানো ডায়মন্ডের জুয়েলারিতে সেজেও সে যেন কেবল এক প্রাণহীন পুতুল। ড্রেসিং টেবিলের সামনে বসে থাকলো নিশ্চলভাবে। সামিরা এক এক করে সাজিয়ে দিতে লাগলো ওকে। আর ঠিক তখনই আয়নার প্রতিফলনে যদি একবার তাকাতো মায়া, দেখতে পেত নিজেকে, দেখতে পেত এক অপর সৌন্দর্যের ছায়া। কিন্তু না, ওর সমস্ত অনুভূতি আটকে আছে ভেতরের এক জটিল অভেদ্য যন্ত্রণায়। বাড়ির সকল আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা একে একে রওনা হয়ে গেছেন ইভেন্ট হলের উদ্দেশ্যে। শুধু থেকে গেছে 5 জন: মাইশা, আরমান, আবির, সামিরা এবং আয়ান। মাইশা জানিয়ে দিয়েছিল সে আরমানের সাথে যাবে, আর আরমানও সেই কথাতেই সায় দিয়ে বলেছিল সে নিজেই মাইশাকে নিয়ে যাবে। বাকিরা যেন আগেই বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ধরেই মাইশা গাড়ির পেছনের সিটে বসে আছে, নীরব, অপেক্ষারত। কিছুক্ষণ পর সামিরা এসে বসলো ওর পাশে। এরপর গাড়ির ড্রাইভিং সিটে এসে বসলো আবির, আর তার পাশে শান্ত মুখে সানগ্লাস পরা অবস্থায় বসে পড়লো আয়ান। মাইশা হঠাৎ থমকে গেল, চমকে উঠে অবাক গলায় বলল,